দর্শক, আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তারদের আলোচনার বিষয় হচ্ছে গর্ভাবস্থায় মিসক্যারেজ হয়ে যাওয়ার কারণগুলি কী। আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে যাদের আলোচনা থাকছে তারা হলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যাম, প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যাম, ডক্টর কামরুন নাহার ম্যাম, প্রফেসর ডক্টর জিন্নাতারা নাসরিন ম্যাম, ডক্টর জয়শ্রী শাহ ম্যাম, ডক্টর সাবিনা পারভিন ম্যাম। দর্শক, চলুন দেখি গর্ভাবস্থায় মিসক্যারেজ হয়ে যাওয়ার কারণগুলি কী, বিশিষ্ট গাইনি ডাক্তারদের আলোচনা। তার আগে দর্শক, গর্ভাবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে কর্সেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, শুরুতেই ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থায় মিসক্যারেজ হয়ে যাওয়ার কারণগুলি কি বিস্তারিত। আচ্ছা, দর্শক, যেটা আপনাকে বললাম, একটা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে এবং আপনার বয়সটাও তেমন অনেক বুড়া হয়ে গেছেন আপনি, তাও কিন্তু নয়। সো একটা বাচ্চা যখন মিসক্যারেজ হয়েছে, সো দেয়ার মে বি সাম রিজন। আপনার লাস্ট মিসক্যারেজটা কতদিন আগে হয়েছে? 9 মাস আগে। আচ্ছা, সো আপনার এখন যখন সব টেস্ট, আমি জানি না আপনি কি টেস্ট করেছেন, আপনি সমস্ত টেস্ট করে আপনি বলতে চাচ্ছেন যে সেগুলো নর্মাল আছে, আপনি জাস্ট 4 মাসে ট্রাই করতেছেন, কনসিভ হচ্ছে না, এত তাড়াতাড়ি আশাহত হওয়ার কিছু নেই। হ্যাঁ, এখন আমার মতে যে আপনি লেট্রল খেয়েছেন বটে, কিন্তু আসলে আপনার লেট্রল খাওয়া কি আদৌ প্রয়োজন, বা আপনার কি কন্ডিশনের জন্য আপনাকে লেট্রল দিয়েছে, ওই জিনিসগুলো অ্যাসেস করতে হবে যে আপনার রেগুলার ওভুলেশন হচ্ছে কিনা, আপনার হরমোন লেভেল গুলো ঠিক আছে কিনা, আপনার টিউব ঠিক আছে কিনা, এবং আপনার হাজবেন্ডেরও সেমেন সবকিছু ঠিক আছে কিনা। কারণ আপনাকে শুধু শুধু লেট্রল খাওয়ালাম, কিন্তু অন্যান্য ফ্যাক্টরে দেখা যাচ্ছে যে সমস্যা, যেটা কনসেপ্ট তো আসলে আপনার একার ব্যাপার না, আপনি আপনার স্বামী দুজনেরই কিন্তু কম্বাইন্ড এফোর্টে একটা প্রেগনেন্সি হয়। সো আপনি আগের প্রেগনেন্সিটা হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছে, তার মানে আপনি মোরালি ভেঙে পড়বেন, ব্যাপারটা তা না। আপনাকে অবশ্যই আপনার সাপোর্ট দিতে হবে ফ্যামিলি সবাইকে, এবং অবশ্যই আপনি যেহেতু 4 মাস ধরে খাওয়ার পরেও যেহেতু হচ্ছে না, আপনার মনে হয় আপনাকে রিঅ্যাসেসমেন্ট করতে হবে যে আসলে এক্স্যাক্টলি কি কারণে আপনার কনসেপ্টটা হচ্ছে না, এবং প্রয়োজন হলে হাজবেন্ডেরও টেস্ট গুলো রিপিট করতে হবে বা করতে হবে। তারপরে আসলে সমাধানটা বলা যাবে। আসলে না করে আমি এভাবে আসলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না যে আপনি কেন কনসিভ হচ্ছে না। আচ্ছা, এই দর্শকের প্রশ্ন থেকে যেটা আমি বুঝলাম, ওনার 5 মান্থস প্রিটার্ম ডেলিভারি, বা যেটাকে আমি বলি মিড ট্রাইমাস্টার অ্যাবর্শন একটা হয়েছে, টুইন প্রেগনেন্সি ছিল, জরামুখ ঢিলা বলতে হয়তো বা ওনার সার্ভিক্যাল ইনকম্পিটেন্সি আছে, যে কারণে জরামুখ খুলে গিয়ে ওনার বাচ্চাটা ডেলিভারি হয়ে গেছে নর্মালের মাধ্যমে। এখন উনি কয়বার মিসক্যারেজ হচ্ছে সেটা কিন্তু মেনশন করেননি, বাট উনি লিখেছেন ওনার বারবার মিসক্যারেজ হওয়ার কারণ কি। আসলে আপনার কবার হয়েছে আপনি কিন্তু বলেননি, একটাই বলেছেন যে প্রথম বাচ্চা 5 মাসে। সুতরাং যেটা হয়ে থাকে অনেক সময় টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে সার্ভাইকাল ইনকম্পিটেন্সি হয়, বা অনেক যাদের দেখা যায় যে কনজেনিটালি জরামুখের টাইট করে থাকার প্রবণতাটা কম, তাদের ক্ষেত্রে এরকম আর্লি মিসক্যারেজ হয়ে থাকে, বা আমি যেটা বলি যে আর্লি মিড ট্রাইমাস্টার অ্যাবর্শন গুলো হয়ে থাকে। তো আপনাকে যেটা করতে হবে, যে থাইরয়েডের সিস্ট আছে, অবশ্যই আপনাকে ইএনটি স্পেশালিস্ট দেখাতে হবে। সিস্ট থাকলে মানে এটা কি নোডিউলার গয়টার না কি এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড, এটা আসলে বুঝতে হবে যে এটা কি গয়টার নাকি কোনো অনলি মানে নোডিউল ইন থাইরয়েড গ্ল্যান্ড, এটা আসলে ডিফারেন্সিয়েট করতে পারবেন একজন এনটি স্পেশালিস্ট। সুতরাং আপনার যেটা সিস্ট আছে, আপনাকে অবশ্যই একজন এনটি স্পেশালিস্টের সাথে কনসাল্ট করতে হবে, ওনারাই আপনার ওই সমস্যাটার সমাধানটা বলতে পারবেন। আর যেহেতু আপনার এবার দেখা গিয়েছে যে জরামুখ আর্লি খুলে গিয়ে ডেলিভারিটা হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে আপনাকে নেক্সট প্রেগনেন্সি হলে তখন জরায়ের মুখের লেন্থ আর মেজার করে, মানে সেই অনুযায়ী আপনাকে জরায়ের মুখে দরকার হলে প্রয়োজনে ম্যাকডোনাল্ড সুচার বা জরায়ের মুখে যে সেলাইটা সেটা দেয়া লাগতে পারে। এটাই আপনার জন্য আমার পরামর্শ। আপনার যে দেখলাম, আপনার যে অ্যাবর্শনটা হচ্ছে, সে অ্যাবর্শনটা আমরা বলবো মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন। এই অ্যাবর্শন গুলা সাধারণত আমরা বলি সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে, মানে জরায়ুর মুখটা অনেক ঢিলা থাকে, এই জন্যই এই বেবিগুলা মিসক্যারেজ হয়ে যায়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার যেহেতু 2টা বেবি পর পর এই মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হয়েছে, আপনি থার্ড বেবি নেওয়ার আগে অবশ্যই ডিটেলস কিছু চেক আপ করাবেন। চেক আপ করিয়ে আপনি যে গাইনিকে দেখাচ্ছেন, গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন, তাকে আপনি ইনফর্ম করবেন আপনার কবে কবে অ্যাবর্শন হয়েছিল। ইনফর্ম করার পরে আপনি থার্ড বেবির জন্য রেডি হবেন, এবং অবশ্যই থার্ড বেবি নেওয়ার আগে কিছু সাপ্লিমেন্ট দেই আমরা, সেই সাপ্লিমেন্ট গুলো আপনি নিবেন। এবং যখনই বুঝবেন যে প্রেগনেন্ট হয়েছেন, তখনই গাইনোকোলজিস্ট চেম্বারে আসবেন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন। এবং যেই সময় উনি বলে, আমরা নির্দিষ্ট একটা টাইম আছে, যেই টাইমে বলে দেই, সেই টাইমে এসে আমরা একটা অপারেশন করি, এটাকে বলে সার্ভাইকাল সার্কলেস অথবা শিরোৎকার অপারেশন। সিম্পলি যদি বলতে যাই, আমরা জরায়ের মুখটা বেঁধে দেই টাইট করে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের জন্য বেঁধে দেই, এবং সেই সাথে আরো কিছু হরমোনাল
ইনজেকশন আছে, কিছু স্পেশাল ট্রিটমেন্ট আছে এবং কিছু স্পেশাল নির্দেশনা আছে যেগুলো আমরা পেশেন্টদেরকে দিয়ে দিই। তাহলে আপনি থার্ড প্রেগনেন্সি নেওয়ার আগে আপনি যদি আমার কথাগুলো মনে রাখেন আপনার জন্য সুবিধাজনক হবে। আপনার জন্য অনেক শুভকামনা থাকবে। প্রচুর পেশেন্ট আছে যারা আসে এবং এই যে বারবার গর্ভপাত এটাকে আমরা কিভাবে মানে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে যে কোনো মায়ের, গর্ভবতী মায়ের যদি 2 বা ততোধিক বাচ্চা কিংবা 3 বা 3 এর অধিক বাচ্চা 20 সপ্তাহের আগে অ্যাবর্শন হয়ে যায় বা মিসক্যারেজ হয়ে যায়, তখন সেই অবস্থাকে আমরা বারবার গর্ভপাত কিংবা রিকারেন্ট প্রেগনেন্সি লস অথবা ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি বলে আখ্যায়িত করে থাকি। এখন এই সমস্ত মা যারা বারবার গর্ভপাত নিয়ে আমাদের কাছে আসেন, তাদের মানে 2টা ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে প্রথম 3 মাস এবং পরবর্তী 3 মাস। প্রথম 3 মাসে যে কারণগুলোর জন্য বারবার গর্ভপাত হয় তার মধ্যে আমরা বলে থাকি জন্মগত ত্রুটি বা জেনেটিক কজ। কিছু আছে হরমোনাল কজ, এন্ডোক্রাইন কজ কিংবা হরমোনের জন্য হচ্ছে। কিছু আছে ইমিউনোলজিক্যাল কজ, আর কিছু ইনফেকশন, এবং কিছু আছে যেটাকে এক্সপ্লেন করা যায় না, আনএক্সপ্লেইন। অর্থাৎ এই যে বারবার গর্ভপাত হচ্ছে এর মধ্যে মোর দেন 50% কেসে এটাকে কোনোভাবেই এক্সপ্লেন করা যায় না যে কেন তার বারবার গর্ভপাত হচ্ছে। আর দ্বিতীয় 3 সপ্তাহে আপনার 3 মাসে অর্থাৎ 12 সপ্তাহ থেকে 20 সপ্তাহের মধ্যে যেটা হচ্ছে সেগুলোর জন্য দায়ী হচ্ছে যদি কোনো মায়ের গর্ভাশয়ে জন্মগত ত্রুটি থাকে। যেমন আমরা এটাকে মেডিকেল ভাষায় বলি অ্যানাটমিক্যাল কজ। যেমন তার জরায়ুর যে শেপটা থাকা দরকার সেটা না হয়ে তার জরায়ুটা 2 ভাগে বিভক্ত থাকে এবং মাঝখানে একটা দেয়াল থাকে, কিংবা এটাকে বলি আমরা সেপ্টেড ইউটেরাস, কিংবা কারো কারো আছে যে তার ফাইব্রয়েড ইউটেরাস থাকতে পারে, অনেকগুলা ফাইব্রয়েড থাকতে পারে। এমন কিছু ফাইব্রয়েড আছে যেগুলো জরায়ুর একদম যেখানে বাচ্চা বসবে সে অভ্যন্তরে অবস্থিত থাকে। আবার কিছু আছে যে সার্ভাইকাল ইনকমপ্লিটেন্স, মানে কোনো মায়ের জন্মগতভাবে জরায়ুর মুখ ঢিলা থাকে। আর কিছু মায়ের আমরা বলি যে ম্যাটার্নাল মেডিকেল ইলনেস, অর্থাৎ মায়ের কিছু মেডিকেল ইলনেস থাকে। এর মধ্যে আমরা বলি যে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে, তার হাইপারটেনশন মানে তার প্রেশার থাকতে পারে, তার থাইরয়েড ডিসঅর্ডার থাকতে পারে, তার সিলিয়াক ডিজিজ থাকতে পারে, এ ধরনের কিছু। এবং এখানেও আবার কিছু ইমিউনোলজিক্যাল কজ, অর্থাৎ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম নামে একটি ডিজিজ আছে এবং সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস নামে কিছু ডিজিজ আছে, যেগুলো দিয়ে আমরা মানে বলতে পারি যেগুলোর কারণে বাচ্চা বারবার নষ্ট হয়। এবং আবারও এখানে এসে আনএক্সপ্লেইন, মানে কোনো কিছুতেই ব্যাখ্যা করা যাচ্ছে না যে কেন বারবার তার জন্মগত মানে হচ্ছে, তার বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। তবে এ ধরনের রোগী আসলে সাধারণত আমরা ডিটেইলস হিস্ট্রি নেই, তারপর তার অতীত ইতিহাস নেই, তার কোনো মেডিকেল ডিজিজ আছে কিনা জানতে চাই, সবকিছু তার আগের কোনো মানে বাচ্চা কতগুলো নষ্ট হয়েছে, কি পরীক্ষা নিরীক্ষা করেছে সেগুলো ডিটেইলস হিস্ট্রি নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে 2 বা ততোধিক বাচ্চা যদি নষ্ট হয় তখন আরো ইনভেস্টিগেশনে চলে যায়। এর মধ্যে তো কিছু আছেই যে রক্ত পরীক্ষা, তারপরে হচ্ছে তার থাইরয়েড হরমোন পরীক্ষা, তার ব্লাডের সুগার দেখা, প্লাস অটোইমিউন ডিজিজের জন্য অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি দেখা, তারপর লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্টিজেন নামে একটি পরীক্ষা করা। এ ধরনের অনেক কিছুই আমরা পরীক্ষা করি। এবং যখন কোনো কিছুই পাই না, জেনেটিক কজ যদি আমরা ক্লিয়ার করতে চাই, অর্থাৎ কোনো মা এরকম হয় যে 10 সপ্তাহের নিচে কিংবা 10 সপ্তাহের উপরে বারবার তার প্রেগনেন্সি নষ্ট হচ্ছে, তখন কিন্তু আমরা ক্যারিওটাইপিং মা এবং বাবা উভয়ের আমরা ক্রোমোজোম দেখতে চাই, অর্থাৎ বাবার যে এক্স এবং ওয়াই সেটাতে কোনো সমস্যা আছে কিনা, কিংবা একটি মায়ের যে এক্স ক্রোমোজোম তাতে কোনো সমস্যা আছে কিনা। এখন চিকিৎসা ডিপেন্ড করবে এক একজনের সমস্যা এক এক রকম। এখন ধরেন যে একটা মায়ের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, সে জানেই না যে তার ডায়াবেটিস আনকন্ট্রোল, কিন্তু সে বাচ্চা নিচ্ছে আর বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। তখন যদি আমরা তার ডায়াবেটিসটা কন্ট্রোল করে দিতে পারি, তার হিমোগ্লোবিন যেটা আছে HbA1c, যেটা দিয়ে মানে আমরা বুঝতে পারি যে গত 3 মাস, আজকে যদি হিমোগ্লোবিন A1c করি তাহলে গত 3 মাস তার ডায়াবেটিস স্ট্যাটাসটা কেমন ছিল সেটা আমরা বুঝতে পারি। সেই ক্ষেত্রে আমরা তাকে ইনসুলিন দিয়ে ডায়াবেটিসটা কন্ট্রোল করাই, তার লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, তার ওজন কমানোর কথা বলি, তাকে এক্সারসাইজের কথা বলি, ডায়েট কন্ট্রোলের কথা বলি, এবং
ডায়াবেটিসের ডাক্তার দেখে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কমিয়ে তারপর আপনার তাকে আসতে বলি, এবং তখন দেখা যায় যে সে একটা সাকসেসফুল প্রেগনেন্সি পেয়েছে। আবার কেউ আছে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আমি লো ব্যাটারি। লজিক একটা প্রশ্ন আপনি করেছেন। তো সাধারণত আপনার ডক্টরের কাছে যখন যাবেন, আমরা যখন ইতিহাস নিই, যদি দেখে থাকি যে আপনার লাস্ট বাচ্চাটির মিসক্যারেজ হয়েছে, সেক্ষেত্রে আমরা বিশেষ কিছু পরীক্ষা করি, বিশেষ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। যেমন আমি তো বলতে চাই, এটি হতে পারে কোনো হরমোনের কারণে, যেমন ধরুন আপনার ডায়াবেটিস হয়েছিল কিনা সেই সময়, থাইরয়েডের প্রবলেম ছিল কিনা সেই সময়, আপনার এন্ডোক্রাইন কোনো অসুস্থতা ছিল কিনা সেই সময়, আপনার কোনো ইনফেকশন হয়েছিল কিনা, বিশেষ করে আপনি হয়তো শুনে থাকবেন সরি টর্চ ইনফেকশন বলি আমরা, আপনার সেরকম কোনো ইনফেকশন হয়েছিল কিনা, আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছিল কিনা, আপনার বংশগত কোনো অসুখ হয়েছিল কিনা, এগুলো আমরা সব কিন্তু টেস্ট করে দেখিনি। আচ্ছা, টেস্ট করবারও নিয়ম আছে, আপনার ডক্টর সেটি বুঝবে, আপনি সেটি বুঝবেন না, ওনারা আপনাকে যেভাবে টেস্ট দেবেন সেভাবে আপনাকে করতে হবে। অনেক প্রশ্ন, অনেক কারণ বেরিয়ে আসে। তারপর যেটা আমি বলবো, অনেক সময় দেখবেন যে আপনার ডক্টর অনেক টেস্ট করেছে, কোনো বলেছেন না আপনার সব ভালো আছে, তখন একটু মন খারাপ হয় যে আপনি এত টেস্ট করেছেন ডক্টর, কিন্তু আপনি কোনো কারণই পেলেন না। দেখা যায় যে মোস্ট দেম মানে 50% ক্ষেত্রে যে সকল বাচ্চা তৈরিতে জীবনের প্রথম যখন তৈরি হয়, এটাকে আমরা বলি কনজেনিটাল অ্যানোমালিস অথবা ক্রোমোজোমাল ডিফেক্ট। মানে আপনাকে কঠিন মনে হচ্ছে বোধহয়, যে আমাদের যখন একটি ভ্রূণ তৈরি হয় সেখানে কিন্তু একটা মেসেজ থাকে, একটা জিন থাকে, ক্রোমোজোম থাকে, সেটি কিন্তু জন্মগত, এটা আপনার হাত বা ডক্টরের হাত বা এনভায়রনমেন্টের হাত নেই, এটি তার হতে পারে। এই জন্মগত ত্রুটি বা ক্রোমোজোমাল প্রবলেমের জন্য ম্যাক্সিমাম বেবি মিসক্যারেজ হয়। এটি নেচার থেকেই, যেহেতু সেই বেবিটি অসুস্থ, যেহেতু বেবিটির প্রবলেম বা সমস্যা রয়েছে, তারা জীবনের চলার পথে আর চলতে পারে না, আগেই ঝরে যায়, যাতে তাদেরকে কষ্ট পেতে না হয়। সুতরাং যদি আপনার আর্লি মিসক্যারেজ হয়, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি আশীর্বাদ, আর যে বাচ্চাটা আপনার ভালো হবে সেটি নিশ্চয়ই আপনার গ্রো করবে। তবে আপনি ডক্টরের কাছে গেলে তিনি অবশ্যই আপনাকে কিছু কিছু অনেক ক্ষেত্রে আমরা কারণটি বের করে দিতে পারি। ধন্যবাদ। যে এই যে বারবার কনসিভ হচ্ছে, বারবার তার প্রেশারের কারণে, আনকন্ট্রোল প্রেশারের কারণে দেখা যাচ্ছে তার প্রেগন্যান্সি লস হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক। এবং এই যে তার অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি পজিটিভ, তার মানে হলো যখনই এরপরে সে প্রেগন্যান্সি নিবে, তার আগেই তাকে আসলে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এবং কনসিভ করার পর থেকেও সে দুজনের কনসালটেশনেই থাকবে, একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন হলো গাইনোকোলজিস্ট। এখন থেকে সে যেটা করতে পারে, অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিবে, ওখানে কিছু ওষুধ উনি সাজেস্ট করবেন, যেহেতু অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি পজিটিভ। এবং আমরা সাধারণত এইসব পেশেন্টগুলো কনসিভ করলে বা করার আগে থেকেই আমরা ফলিক অ্যাসিড ভিটামিনটা সাজেস্ট করি। তারপর হচ্ছে দেখা যাচ্ছে কনসিভ করার সাথে সাথেই তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল করার জন্য প্রেগন্যান্সিতে যে ওষুধগুলো সেফ, সেই ধরনের মেডিসিনগুলো আমরা সাজেস্ট করি। এবং হচ্ছে তার সাথে হয়তো ইকোস্প্রিন বা কার্ভা, তারপর হচ্ছে যে তোমার ওই হেপারিন ইনজেকশন, এগুলো আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন, এই ধরনের আসলে ওষুধগুলো আমরা প্রেসক্রাইব করি। এবং সে অবশ্যই হাই রিস্ক প্রেগন্যান্সি, তাকে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ এবং একই সঙ্গে একজন মেডিসিন বিশেষজ্ঞ, দুজনের যৌথ মানে কনসালটেশনের থেকে তাকে প্রেগন্যান্সি নেওয়ার জন্য প্ল্যানিং করতে হবে। এবং প্রেগন্যান্সি হলেও তাকে রেগুলার এই দুইজনের চেক আপে থাকতে হবে। প্রথম কথা, আপনি ডিপ্রেশন থেকে বেরোয় আসেন, শরীরের কোনো কাজ করবে না যতক্ষণ মন সুস্থ না হবে। একটা কথা মনে রাখবেন, হুজুর ডিম পড়া দিছে, ওই খেয়ে বাচ্চা পেটে চলে আসছে। ডিম পড়ার মধ্যে কোনো ড্রাগ আছে? কিচ্ছু আছে? কিচ্ছু নাই। আছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। যতক্ষণ পর্যন্ত মন স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কনসিভ করবেন না। প্রথম কথা হলো, আগের বাচ্চা কেন নষ্ট হলো সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। সেই জন্য আপনাকে টর্চ প্যানেল করতে হবে, থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে, ব্লাড সুগার দেখতে হবে, এবং নিউক্লিয়ার অ্যান্টিবডি, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ অ্যান্টিবডি, এগুলো ডিটেক্ট করতে হবে। এগুলি যদি আপনার নর্মাল থাকে, তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার ওজন বেড়ে যাচ্ছে কিনা ওজন কন্ট্রোল করতে হবে, এবং আপনাকে হরমোনাল অ্যাসে করতে হবে। মাস দ্বিতীয় দিন আপনার সেরাম এফএসএইচ, এলএইচ, প্রলেকটিন, থাইরয়েড, এগুলি সব করে ফেলেন, দেখেন এগুলি নর্মাল আছে কিনা।
এগুলি যদি নর্মাল থাকে তখন আপনাকে দেখতে হবে যে আপনার ঠিক মতো ফুটছে কিনা। ডিমটা যদি ঠিক মতো ফুটে তাহলে দেখতে হবে টিউবে কোথাও ব্লক হয়ে গেল কিনা। এইগুলি সব অ্যাসেস করতে হবে এবং সবার আগে মনের মধ্যে ফুর্তি আনতে হবে। মনে যদি ফুর্তি না থাকে এগুলো কিভাবে করবেন এবং আপনার কনসিভ করা কোনোভাবেই সম্ভব হবে না। মাথার একদম হায়ার একটা সেন্টার আছে, হায়ার সেন্টার থেকে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডকে বলে ডিম ফুটার জন্য হরমোন বের করো। সে হরমোন দেয় ওভারিকে, বলে এই তুমি ডিম ফুটো। ডিম তারপর ফুটে আর তখন সে ইউটেরাসকে বলে তুমি বাচ্চা নেওয়ার জন্য রেডি হও, তখন সে রেডি হয়। এই ইন্ডিয়ান হায়ার সেন্টার, এই হায়ার সেন্টার কিন্তু আপনাকেই কন্ট্রোল করতে হবে। আপনার খুশি থাকতে হবে, ভাবতে হবে আমি তো মা হবই, আমার তো বাচ্চা হবেই। এই চিন্তাটা যখন আপনার মধ্যে চলে আসবে আপনার বাচ্চা এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে সমস্যা সেগুলো সমাধান করার জন্য আমরা ডাক্তাররা তো আছি। আর উপর আল্লাহ তো সর্বোপরি সবকিছু দেখছেন। উপর আল্লাহর কাছে যান, উপর আল্লাহর কাছে চাইলে অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যান।